আইপ্যাকের অন্যতম ডিরেক্টরকে গ্রেফতার করার পর তার 10 দিনের ইডি হেফাজত হয়েছে। কয়লা পাচার মামলায় দিল্লি থেকে গ্রেফতার করা হয় আইপ্যাকের ডিরেক্টর বিনেশ চান্ডেলকে। 2রা এপ্রিল তার দিল্লির বাড়িতে তল্লাশি হয়। কয়লা পাচার মামলায় যোগ থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। We demand the immediate and unconditional release of Vinesh Chandel. We demand that central agencies be withdrawn from Bengal ahead of the polls. দিল্লি পুলিশের করা এফআইআর এর ভিত্তিতে শুরু হয় তদন্ত এবং একেবারে পশ্চিমবঙ্গে ভোটের যখন আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি, তার আগেই আইপ্যাকের অন্যতম ডিরেক্টর এবং সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেল তাকে গতকাল ইডি গ্রেফতার করে। 10 দিনের ইডি হেফাজত তার হয়েছে এবং ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে। কয়লা পাচার মামলায় আইপ্যাকের অন্যতম ডিরেক্টর বিনেশ, তাকে গ্রেফতার করা হলো গতকাল। 10 দিনের ইডি হেফাজত হয়েছে। ইডির হাতে দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিনেশ চান্ডেল কয়লা পাচার মামলায় তার বাড়িতে তল্লাশি হয়েছিল। আপনারা জানেন প্রচুর নথিপত্র ইডি বাজেয়াপ্ত করে গতকাল ইডি তাকে গ্রেফতার করেছে। তার 10 দিনের ইডি হেফাজত রয়েছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, আমরা দেখেছিলাম কলকাতায় কয়লা পাচারের তদন্তে একেবারে প্রতীক জৈনের বাড়ি এবং অফিস, যেখানে ইডি জানুয়ারি মাসে তল্লাশি চালিয়েছিল। তারপর বিভিন্ন রাজ্যে দফায় দফায় ইডির তল্লাশি হয়। এই বিনেশ চান্ডেলের বিরুদ্ধে কি অভিযোগ? বিনেশ চান্ডেলের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে কুসুমিতা, যেটা ইডির তরফ থেকে জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে, 50 কোটি টাকার হাওয়ালা মারফত লেনদেন হয়েছে এবং সেখানে দিল্লি পুলিশ একটা এফআইআর করেছিল। সেটাকেই যখন দেখা যায় সেখানে মানি লন্ডারিং হয়েছে, তখন ইডি সেই কেসটা তদন্ত করে এবং তাদের তদন্ত উঠে আসে কি বিভিন্ন জায়গায় টাকার লেনদেন হয়েছে বেআইনিভাবে। হাওয়ালা মারফতে টাকাগুলো বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে এবং এখন অব্দি 50 কোটি টাকা ডিটেক্ট করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর, যেটা বিনেশ চান্ডেল যেটাতে ইনভলভ রয়েছে। টাকাগুলো আইপ্যাক কনসাল্টিং ফার্ম রয়েছে, তাদের থ্রু মানি লন্ডারিং করা হয়েছে বিভিন্ন জায়গায়। সেই সন্দেহ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাই তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে প্রমাণগুলো তাদের কাছে এই মুহূর্তে এসছে সেখানে বিনেশ চান্ডেলের একটা বড় ভূমিকা ছিল। গত 2রা এপ্রিল যখন বিভিন্ন জায়গায় রেড করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেখানে বিনেশ চান্ডেলেরও কয়েকটা ঠিকানা ছিল যেখানে রেড করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং ইডি জানাচ্ছে কি দিল্লি পুলিশের একটা এফআইআর রয়েছে, সেটাকেই তারা তদন্ত করছেন এবং সেক্ষেত্রেই দেখা যায় তার ভূমিকা একটা রয়েছে। 3 জন এখন এই মুহূর্তে ডিরেক্টর রয়েছেন আইপ্যাকের কুসুমিতা, তার মধ্যে একজন বিনেশ চান্ডেল, বাকি 2 জন প্রতীক জৈন এবং ঋষি রাজ সিং, তারা ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। গতকাল দিল্লি হাইকোর্টে তাদের হিয়ারিংও হয়েছে। হিয়ারিং এর নেক্সট ডেট রয়েছে 17 এপ্রিল এবং তবে দিল্লি হাইকোর্টের কাছে তারা অনুরোধ করেছিলেন যে তারা যেহেতু ইলেকশন কাজে এখন ব্যস্ত রয়েছেন, তাদেরকে 30 তারিখের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডাকুক, তারা সহযোগিতা করবেন। কিন্তু বিনেশ চান্ডেল দিল্লি হাইকোর্টে যাননি, তিনি বাইরেই ছিলেন এবং তার বাড়িতে যখন গত 2রা এপ্রিল রেড করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টর, সেখানে কিছু ডকুমেন্ট তারা পেয়েছিলেন এবং তারপর গতকাল তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর পটিয়ালা হাউস কোর্টে তাকে পেশ করা হয় রাত্রিরেই এবং 10 দিনের পুলিশ কাস্টাডি পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এই মুহূর্তে ইডি সদর দপ্তরে রয়েছে বিনেশ চান্ডেল, যেখানে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। ধন্যবাদ। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এ রাজ্যে ভোটের মাত্র 10 দিন আগে বিনেশ চান্ডেলের গ্রেফতারি শুধু উদ্বেগজনক নয়, এটা সমান সমান লড়াইয়ের ধারণাকেই নাড়িয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গে যখন সুষ্ঠু এবং অবাধ ভোটের দিকে এগিয়ে যাওয়ার কথা, তখন এই পদক্ষেপ একটা হিমশীতল বার্তা দিচ্ছে যে বিরোধীদের দিকে থাকলে আপনারও একই পরিণতি হতে পারে। এটা গণতন্ত্র নয়, ভয় দেখানো। কয়লা পাচার, গরু পাচার পশ্চিমবঙ্গের মতন কিছু না, তার তদন্ত হয়নি এতদিন, এবার তদন্ত শুরু হচ্ছে। আর এই অবৈধ টাকা রাজনীতি থেকে আরম্ভ করে ব্যবসা সব জায়গায় লাগছে, ফলে সমাজের মধ্যে একটা অব্যবস্থা তৈরি হয়েছে। আর ভয় দেখিয়ে ভোট নেওয়া, ইলেকশন জেতা, এইসব টাকা ব্যবহার হয়। অবশ্যই যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি দেওয়া উচিত। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। টিএমসি পশ্চিমবঙ্গকে দুর্নীতির কালো ছায়ায় ঢেকে দিয়েছে। পশ্চিমবাংলার মানুষ হীনমন্যতায় ভুগছেন। এর মুক্তি শুরু হয়েছে, বিজেপি ক্ষমতা এলে সব পরিষ্কার হয়ে যাবে। ये आईपैक सारे बंगाल में
ममता बनर्जी की दिया हुआ लूट की पैसा से चुनाव कराते हैं और चुनाव के समय हर किस्म की मतलब चाहे हर नीच तक जाना जरूरी है, सिर्फ चुनाव जिताने के लिए ये जा भी सकते हैं। ये ध्रुवीकरण की राजनीति करते हुए दंगा भी फैलाते हैं। ये खतरनाक एक एजेंसी है, ये मैं जरूर कहूंगा। और ये खतरनाक एजेंसी के लिए बंगाल में जो सामाजिक संतुलन है, ये सामाजिक संतुलन को बिगाड़ने के काम किया जाते हैं। মমতা বন্দ্যোপাধ্যায় তো আগেই প্রেডিক্ট করে রেখেছিলেন যে ইলেকশন যত অ্যাপ্রোচ করবে, যত কাছে আসবে এবং মধ্যরাত থেকে এদের কাজ শুরু হবে, এবং সেটাই শুরু হয়েছে। শুধু এটা কেন, আপনারা দেখছেন না গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে আমাদের কতজন নেতাকে এনআইএ নোটিশ দেওয়া হয়েছে। আমি নিজে যখন তমলুকে ইলেকশন ফাইট করতে গেছিলাম, ময়না, নন্দীগ্রাম সহ একাধিক জায়গায় যা ইলেকশনের 1 মাস আগে এনআইএ নোটিশ দেওয়া শুরু হয়েছিল। শুধু তাই কেন, সুজিত বসু, দেবাশিস কুমার, এদেরকে হঠাৎ করে ইডি নোটিশ দেওয়া শুরু করেছে ইলেকশনের মধ্যে। এগুলো দেখার পরও কি কারোর সন্দেহ কিছু থাকে যে এই সেন্ট্রাল এজেন্সিগুলোকে বিজেপি কিভাবে ব্যবহার করছে? দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেফতার, সেই কেজরিওয়াল বেকসুর খালাস হয়ে গেলেন। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে হেমন্ত সোরেনকে গ্রেফতার, সেই তিনি জামিনে বেরিয়ে এলেন। তো এই জিনিসগুলো তো আমরা দেখছি, বাংলার ক্ষেত্রে এগুলো চোখের সামনে দেখা যাচ্ছে। 30 বছর পর ভোটের ময়দানে অধীর চৌধুরী, বহরমপুরের এবারের কংগ্রেস প্রার্থী তিনি। প্রার্থী ঘোষণার পর থেকে জোর কদমে প্রচার সারছেন অধীর চৌধুরী, জোর দিচ্ছেন জনসংযোগে। নবাবের শহরে তিনি রবিনহুড নামে পরিচিত, লড়াই করেন বুক চিতিয়ে। 25 বছর ধরে টানা সাংসদ থাকার পর সদ্য সেই চেয়ার হারিয়েছেন। লোকসভা ভোটে হারার 2 বছর পর বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের বাজি অধীর চৌধুরী। 1996 সালের পর 2026, 30 বছর পর ফের বিধানসভা ভোটের লড়াইয়ে নামছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। বহরমপুর কারো মতে এবারে লড়াই ত্রিমুখী, কারো মতে হাওয়া পুরোটাই একমুখী। সৌজন্যে অধীর রঞ্জন চৌধুরী। শহরকে ভালোবাসি, জেলাকে ভালোবাসি, এই ভালোবাসা আমার সব থেকে বড় মানুষের প্রতি। যেখানে যেখানে মানুষের সমস্যা, আমি অধীর চৌধুরী সেখানে থাকি, আরও প্রবলভাবে সেখানে থাকবো। বহরমপুরে অধীর চৌধুরীর লড়াই তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় ও বিজেপির সুব্রত মৈত্রের বিরুদ্ধে। লড়াইটা আদৌ সহজ নয়। 2021-এর বিধানসভা ভোটে বহরমপুর থেকে জয়ী হয়েছিলেন বিজেপির সুব্রত মৈত্র। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায়। কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী তৃতীয় হয়েছিলেন। এবার তৃতীয় থেকে সরাসরি প্রথম হওয়ার লড়াই। আমি যখন লোকসভায় দাঁড়িয়েছি 5 বার পর, সেই লোকসভাতে বহরমপুর বরাবরই থেকেছে, ভোটে আমাকে লিড দিয়েছে। সেই লিডের পরিমাণে তো কমেছে, কিন্তু বহরমপুরের মানুষ বরাবরই আমাকে সমর্থন করেছে। এই শহরে জন্মেছি, বড় হয়েছি, এখানকার মানুষের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। 2024-এর লোকসভা ভোটে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে 85,000-এর বেশি ভোটে পরাজিত হন নবাবের জেলায় মুকুটহীন সম্রাট। কিন্তু বহরমপুর বিধানসভা কেন্দ্রে 6,927 ভোটে এগিয়ে ছিল কংগ্রেস। মেরুকরণ করেছিল মমতা ব্যানার্জি আর হুমায়ুন কবির মিলে। হুমায়ুন কবিরকে দিয়ে দাঙ্গা লাগানো, হুমায়ুন কবিরকে দিয়ে হিন্দু মুসলমান বিভাজন করানো কিভাবে হয়েছিল তাদের বিবৃতিতে তা স্পষ্ট। এবারেও বহরমপুর বিধানসভায় একই মডেল অ্যাপ্লাই করতে চাইছে মমতা ব্যানার্জি, লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো। শতাব্দী প্রাচীন দল সেই কংগ্রেসই এখন বিধানসভায় বিধায়ক শূন্য। এবারের ভোটে অধীর চৌধুরী কি হাতের জোর বাড়াতে পারবেন? কি হবে ভাগীরথী পাড়ের শহরে? উত্তর মিলবে 4 মে। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।